ক্যান্সার রোগী মাকে বিয়ের প্রস্তাব দিল। ছেলে, আমি ক্যান্সার পেশেন্ট। ছেলে আমার একমাত্র সান্ত্বনা। কেমোথেরাপি চলছে, চুল পড়ে যাচ্ছে। একদিন ছেলে নিজের মাথা ন্যাড়া করে এলো আমাকে সাহস দিতে। আমি কৃতজ্ঞ হয়ে ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ ছেলে আমার হাতে চুমু দিয়ে বলল, মা, ডাক্তার বলেছেন তোমার আর বেশি দিন নেই। আমি আর লুকাবো না, তোমাকে আমি মায়ের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, যাতে বাকি জীবন আমরা স্বামী স্ত্রীর মতো কাটাতে পারি। রাজি আছো? আমি ছেলের কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমার চোখে অশ্রু জমে এলো। কিন্তু এবার ক্যান্সারের কারণে নয়, আমার ছেলের কথা শুনে। সুজয়, এসব কি বলছো তুমি? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। তুমি আমার ছেলে? আমি জানি মা। সুজয় আমার হাত ধরল। এবার আমি সরিয়ে নিতে পারলাম না। কিন্তু তোমার এই রোগের পর থেকে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে, আমার জীবনসঙ্গিনী হিসেবে। গো, আমি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালাম। এটা অস্বাভাবিক সুজয়। আমি তোমার জন্ম দিয়েছি, তোমাকে মানুষ করেছি। আমি জানি মা। সুজয় আমার কাছে এগিয়ে এলো। কিন্তু ডাক্তার বলেছেন তোমার সময় কম। আমি চাই বাকি জীবন তোমাকে আমার স্ত্রী হিসেবে পাশে পেতে। আমরা লুকিয়ে বিয়ে করব, কেউ জানবে না। আগিয়ে আমি সুজয়ের মাথা ন্যাড়া দেখে কাঁদলাম। আমার জন্য সে নিজের চুল কাটিয়ে দিয়েছে। কিন্তু এখন সে আমাকে বিয়ে করতে চায়। এটা কিভাবে সম্ভব সুজয়? এটা সম্পূর্ণ ভুল। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলো। আমি সাইকিয়াট্রিস্ট নই মা। সুজয় আমার গালে হাত রাখল। আমি শুধু চাই বাকি জীবন তোমাকে পাশে পেতে, স্ত্রী হিসেবে, শুধু মা হিসেবে নয়। গো, এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের বাণী অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর তন্বী। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি আপনাদের কাছে এমন একটা গল্প শোনাব যেটা আমার জীবনে ঘটেছে। এমন একটা অভিজ্ঞতা যেটা কখনো ভুলতে পারব না। এটা একটা সত্যি ঘটনা, যদিও অনেকেই বিশ্বাস করতে চাইবে না। কিন্তু আমি যা বলবো সেটা একটি অক্ষরও মিথ্যা নয়। সেদিন ছিল বৃহস্পতিবার। বাড়িতে আমি একা। দেবাশিস অফিসে গেছে, বাচ্চারা স্কুলে। আমি বসে বসে নতুন সিরিয়াল দেখছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনলাম। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার কড়া নাড়ার শব্দ হলো। আমি দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ ছিল না। আমি দরজা বন্ধ করে ফিরে আসছিলাম। তখনই পাশের বাড়ির বৌদি মালবিকা দিয়ে আমাকে ডাকল, অনিন্দিতা, একটু এদিকে আসবে? আমি ওনার দিকে তাকালাম। উনি তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে এলেন। কি ব্যাপার দিদি? ওই, দেখেছিলে? একজন লোক ছিল তোমার দরজায়। কুনার চেহারা ভয়ে ফ্যাকাশে দেখাচ্ছিল। কই, আমি তো কাউকে দেখিনি। আমি অবাক হয়ে বললাম, আমি স্পষ্ট দেখলাম একজন লোক তোমার দরজায় কড়া নাড়ল, কিন্তু তুমি দরজা খোলার আগেই সে অদৃশ্য হয়ে গেল। গো, অদৃশ্য মানে? কোথায় গেল? আমি জিজ্ঞেস করলাম। সেটাই তো অদ্ভুত। সে কোথাও যায়নি, শুধু মিলিয়ে গেল। মালবিকাদি বললেন, আমি বারান্দা থেকে সবটাই দেখেছি। আমি হাসলাম। দিদি, এসব কি বলছেন? কেউ অদৃশ্য হয়ে যায় নাকি? আমি সত্যি বলছি অনিন্দিতা, এটা প্রথমবার নয়। আমি গত ২ দিন ধরে এমন অদ্ভুত জিনিস দেখছি গো। আমি মালবিকা কথায় খুব একটা গুরুত্ব দিলাম না। ভাবলাম হয়তো উনি ভুল দেখেছেন। কিন্তু বিকেলে যখন তন্বী স্কুল থেকে ফিরল, সেও বলল অদ্ভুত কথা। মা, আজ স্কুলে যাওয়ার পথে আমি একটা অদ্ভুত লোক দেখেছি। তন্বী বলল, সে আমাকে দেখে হাসছিল। আমি ওদিকে তাকাতেই সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। গো,
আমার শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিরকম দেখতে ছিল সে? লম্বা কালো পোশাক পরা, মুখে একটা অদ্ভুত হাসি। তন্বী বলল, এটা ঠিক মালবিকাদি যে লোকের কথা বলেছিলেন তার বর্ণার সাথে মিলে যাচ্ছিল। সেদিন রাতে আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, পেছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকল। আমি চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এবার আমার সত্যিই ভয় করতে শুরু করল। বিষয়টা আমি দেবাশিসকে বললাম, কিন্তু সে শুধু হাসল। তোমরা সবাই মিলে ভূতের গল্প বানাচ্ছ, এসব কিছু নেই। পরের দিন সকালে আমি সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল টেবিলের ওপর একটা চিঠি। আমি নিশ্চিত যে সকালে টেবিল পরিষ্কার করার সময় সেখানে কোনো চিঠি ছিল না। চিঠিটা খুললাম, তাতে লেখা, তোমাদের বাড়িতে গোপন সম্পদ আছে, আমি তা ফিরিয়ে নিতে এসেছি। কও। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। বাড়িতে কি কোনো গোপন সম্পদ আছে? আমরা এই বাড়িতে এসেছি মাত্র 2 বছর হলো। এর আগে এখানে কারা থাকত আমরা জানি না। আমি সারাদিন চিন্তিত ছিলাম। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাগানে একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। একজন লোক, ঠিক যেমন মালবিকাদি আর তন্বী বর্ণনা করেছিল। লম্বা কালো পোশাক পরা। আমার বুক ধরফর করতে লাগল। লোকটি এবার সোজা আমার দিকে তাকালো এবং ইশারা করল যেন আমি নিচে যাই। আমি জানি না কেন, কিন্তু আমি ভয় পাওয়ার পরিবর্তে কেমন একটা অদ্ভুত আকর্ষণ বোধ করলাম। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। বাগানে গিয়ে আমি সেই লোকটিকে দেখতে পেলাম। এবার আমি তাকে স্পষ্ট দেখতে পেলাম। সে অদ্ভুত সুন্দর ছিল, অমানবিক সুন্দর। তার চোখ ছিল গভীর নীল, এমন নীল যা আমি কখনো দেখিনি। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমার কণ্ঠ কাঁপছিল। আমি প্রদীপ্ত, সে বলল। তার কণ্ঠস্বর ছিল গভীর এবং সুরেলা। আমি আসলে তোমাদের পূর্বপুরুষ। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। পূর্বপুরুষ? কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাদের পরিবারের পূর্বপুরুষ, তবে এই সময়ের নয়। সে বলল, আমি এসেছি 1913 সাল থেকে। আমার নাম প্রদীপ্ত সেন। আমার মাথা ঘুরতে লাগল। এটা কি সম্ভব? সময় ভ্রমণ? তুমি কিভাবে এখানে এলে? আমি আছি এবং নেই দুটোই, সে রহস্যময় হাসি দিয়ে বলল। আমি সময়ের ফাঁকে ফাঁকে ভ্রমণ করি। আমি এসেছি তোমাদের সাবধান করতে। কিসের বিষয়ে সাবধান করতে? আমি জিজ্ঞেস করলাম। এই বাড়িতে একটা গোপন সম্পদ আছে। আমার সম্পদ, প্রদীপ্ত বলল। এটা খুঁজে বের করতে হবে আগামী 3 দিনের মধ্যে, না হলে তোমাদের বিপদ হবে। কি ধরনের সম্পদ? কোথায় আছে? আমি জিজ্ঞেস করলাম। আমি সেটা বলতে পারবো না, তোমাকে নিজেকেই খুঁজতে হবে, সে বলল। কিন্তু মনে রেখো, তুমি একা নও, অন্য কেউ এটা খুঁজছে এবং সে তোমাদের ক্ষতি করতে দ্বিধা করবে না আগে। এই বলে সে আবার মিলিয়ে গেল, ঠিক আমার চোখের সামনে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি সত্যিই ঘটেছে নাকি আমি স্বপ্ন দেখছি? আমি দ্রুত উপরে ফিরে এলাম এবং দেবাশিসকে ডেকে তুললাম। কি হয়েছে? এত রাতে সে ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল। আমি তাকে সব বললাম, কিন্তু সে আবারও আমার কথা বিশ্বাস করল না। তুমি স্বপ্ন দেখেছ অনিন্দিতা, এসব অসম্ভব। পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম নিজেই খুঁজু সেই গোপন সম্পদ। বাড়ির চারপাশে খুঁজতে লাগলাম, প্রতিটি ঘর, প্রতিটি কোণা, কিছুই পেলাম না। দুপুরে যখন সবাই খাবার খাচ্ছিল, দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। এবার দেবাশিস নিজেই গেল দরজা খুলতে। দরজা খুলে সে একজন অপরিচিত লোককে দেখে অবাক হল। আপনি কে? দেবাশিস জিজ্ঞেস করল। আমার নাম অর্জুন চক্রবর্তী, লোকটি বলল। আমি একজন প্রত্নতত্ত্ববিদ। আমি খবর পেয়েছি এই বাড়িতে একটি ঐতিহাসিক সম্পদ থাকতে পারে কি। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি সেই লোক যার কথা প্রদীপ্ত বলেছিল, যে আমাদের ক্ষতি করতে দ্বিধা করবে না? দেবাশিস লোকটিকে ভেতরে আসতে দিল এবং তার সাথে কথা বলতে লাগল। অর্জুন সাহেব বললেন তিনি শুনেছেন এই বাড়িতে একটি প্রাচীন পাণ্ডুলিপি লুকানো আছে,
যা 1930-এর দশকে হারিয়ে গিয়েছিল। সেটা অত্যন্ত মূল্যবান। তিনি বললেন সেটা একটি প্রাচীন রহস্যের সমাধান করে। আমি সেটা খুঁজে বের করতে চাই। আমি অবাক হয়ে শুনছিলাম। প্রদীপ্ত যা বলেছিল এটা সেটার সাথে মিলে যাচ্ছিল, কিন্তু এই অর্জুন সাহেবকে বিশ্বাস করা যাবে কি না তা বুঝতে পারছিলাম না। দেবাশিস তাকে অনুমতি দিল বাড়ি খুঁজতে। আমি ছিলাম অস্বস্তি নিয়ে। সেই রাতে আমি আবার বারান্দায় গেলাম। আশা করছিলাম প্রদীপ্তকে দেখতে পাব, এবং সত্যি সে আবার এসেছিল। সাবধান, সে বলল। অর্জুন বিপজ্জনক। সে সম্পদ খুঁজছে, কিন্তু সে চায় না তোমরা জানো এর আসল মূল্য কি। সে তোমাদের ছলনা করছে। কি? কেন? কি আছে সেই পাণ্ডুলিপিতে? আমি জিজ্ঞেস করলাম। সেটা একটি মন্ত্র, প্রদীপ্ত বলল। একটি মন্ত্র যার সময় ভ্রমণের ক্ষমতা দেয়া। আমি এই মন্ত্র দিয়েই এখানে এসেছি, কিন্তু মন্ত্রটি ভুল হাতে পড়লে বিপদ হতে পারে। কোথায় আছে সেটা? আমি জিজ্ঞেস করলাম। তোমার মেয়ে জানে, প্রদীপ্ত বলল। সে জানে না যে সে জানে, কিন্তু সে জানে গো। আবার যেমন আগেরবার সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে আমি তনবিকে জিজ্ঞেস করলাম, তনবি, তুমি কি এই বাড়িতে কোনো অদ্ভুত জিনিস দেখেছ? কোনো বই বা কাগজ যা অন্যরকম লাগে? তনবি ভাবতে লাগল। না তো মা, কিছু মনে পড়ছে না। আগে ভালো করে ভাবো, আমি বললাম। এটা খুব জরুরি। অনবি আবার ভাবতে লাগল। আচ্ছা, একটা জিনিস আছে। আমার ঘরের আলমারির পেছনে একটা ফাঁকা জায়গা আছে। সেখানে আমি একটা বাক্স দেখেছিলাম। পুরনো লাগছিল, কিন্তু আমি খুলিনি। আমার উত্তেজনা বেড়ে গেল। এটাই হতে পারে। আমরা দ্রুত তনবির ঘরে গেলাম এবং আলমারি সরিয়ে দেখলাম। সত্যি সেখানে একটা ছোট কাঠের বাক্স ছিল। আমরা সেটা বের করে আনলাম। বাক্সে একটা তালা ছিল। আমরা কি করে খুলব? সেই মুহূর্তে অর্জুন এসে হাজির হলেন। আপনারা কি পেয়েছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমি দ্রুত বাক্সটা লুকিয়ে ফেললাম। কিছু না, শুধু পুরনো জিনিসপত্র দেখছিলাম। কিন্তু অর্জুন সন্দেহ করলেন। তিনি আমাদের দিকে এগিয়ে এলেন। আমি জানি আপনারা কিছু লুকাচ্ছেন। এই সময় দেবাশিস ঘরে প্রবেশ করল। কি হচ্ছে এখানে? অর্জুন হঠাৎ তার মুখোশ ফেলে দিলেন। সেই বাক্স আমাকে দাও, তিনি দাবি করলেন। এটা আমার প্রাপ্য। কিছুই আপনার প্রাপ্য নয়, দেবাশিস বলল। এটা আমাদের বাড়ি, আমাদের জিনিস। কি? অর্জুন একটা পিস্তল বের করলেন। আমরা সবাই ভয়ে হতবাক হয়ে গেলাম। বাক্সটা দাও, তিনি আবার দাবি করলেন। দেবাশিস বাক্সটা ওকে দিয়ে দাও, আমি ভয়ে ভয়ে বললাম। দেবাশিস বাক্সটা নিয়ে অর্জুনের দিকে এগিয়ে গেল। কিন্তু হঠাৎ ঘরে একটা তীব্র আলো ঝলকে উঠল। আমরা সবাই চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম, দেখলাম প্রদীপ্ত ঘরের মাঝে দাঁড়িয়ে আছে। অর্জুন ভয়ে পিছিয়ে গেলেন। তুমি? অর্জুন বললেন। তুমি সত্যিই আছো? অবশ্যই আছি, প্রদীপ্ত বলল। এবং আমি জানি তুমি কি চাও, কিন্তু সেটা তোমার হবে না। প্রদীপ্ত অর্জুনের দিকে এগিয়ে গেল। অর্জুন ভয়ে পিস্তল ফেলে পালাতে চেষ্টা করলেন, কিন্তু দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল। তুমি আমার বংশধরদের ক্ষতি করতে চেয়েছিলে, প্রদীপ্ত কঠিন স্বরে বলল। সেটা আমি হতে দিতে পারি না। ঘি। অর্জুন কাঁপতে কাঁপতে পিছনে হাঁটছিলেন। আমাকে ক্ষমা করো, তিনি বললেন। আমি জানতাম না গি। প্রদীপ্ত তার হাত তুলল। তোমার সময় শেষ, সে বলল। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হল, যেন বাজ পড়ল। আমরা সবাই কান চেপে ধরলাম। যখন আবার তাকালাম, দেখলাম অর্জুন আর প্রদীপ্ত দুজনেই অদৃশ্য হয়ে গেছে। আমরা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি ঘটল? কোথায় গেল তারা? সেই বাক্সটা কোথায়? অভিক জিজ্ঞেস করল। আমরা চারপাশে তাকালাম। বাক্সটা ছিল মেঝেতে। দেবাশিস সেটা তুলে নিল। এবার এটা খুলতে হবে, সে বলল। কিন্তু তালা আছে, আমি বললাম। তালার চাবি লাগবে না, তনভি হঠাৎ বলল। সবাই তার দিকে তাকালাম। আমি জানি কিভাবে খুলতে হয়। তনভি বাক্সটা নিল। সে বাক্সের নিচে একটা ছোট বোতাম টিপল, যেটা আমরা কেউ লক্ষ্য করিনি। তালা খুলে গেল। আমরা উত্তেজনায় বাক্সটা খুললাম। ভেতরে একটা পুরনো কাগজ ছিল, প্রাচীন বাংলায় লেখা, এবং তার পাশে একটা ছোট পাথর যা অদ্ভুত আলো জলজ্বলজ্বল করছিল। এটা কি সেই মন্ত্র? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। দেবাশিস কাগজটা হাতে নিল। এটা পড়া যাচ্ছে না, এটা কোনো প্রাচীন ভাষায় লেখা। হঠাৎ সেই পাথরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। আমরা সবাই চমকে উঠলাম। পাথর থেকে একটা আলোর রেখা বেরিয়ে আসলো এবং দেওয়ালে আঘাত করল। সেখানে একটা আলোর ছবি প্রতিফলিত হল। সেটা ছিল একটা মানচিত্র। আমরা আরও কাছে গিয়ে দেখলাম
এটা আমাদের বাড়ির আশেপাশের একটা মানচিত্র এবং একটা বিন্দু আলোকিত ছিল, কালীবাড়ি, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। আমাদের কালীবাড়িতে যেতে হবে, দেবাশিস বলল। আমরা দ্রুত প্রস্তুত হলাম। বাচ্চাদের সাথে নিয়ে আমরা কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরে পৌঁছে আমরা চারপাশে তাকালাম। এখন কি করতে হবে? মানচিত্রে আরও কিছু দেখিয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। না, শুধু এই জায়গাটা, দেবাশিস বলল। আমরা মন্দিরে প্রবেশ করলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এবং মন্দিরে কেউ ছিল না, শুধু একজন বৃদ্ধ পুরোহিত। আপনারা এত দেরিতে এসেছেন? পুরোহিত জিজ্ঞেস করলেন। আমরা কিছু খুঁজছি, দেবাশিস বলল। পুরোহিত আমাদের দিকে তাকালেন, তারপর তন্ভীর দিকে। তুমি এসেছ? তিনি বললেন। অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আপনি আমাদের চেনেন? আমি জিজ্ঞেস করলাম। আমি তাকে চিনি, পুরোহিত তন্ভীর দিকে ইশারা করলেন। সে ফিরে এসেছে গো। কি বলছেন আপনি? দেবাশিস জিজ্ঞেস করল। তোমার মেয়ে, পুরোহিত বললেন। সে প্রদীপ্তের পুনর্জন্ম গো। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। তন্ভী প্রদীপ্তের পুনর্জন্ম? কিন্তু কিভাবে? প্রদীপ্তকে তন্ভী জিজ্ঞেস করল। তুমি তাকে দেখেছ, তাই না? পুরোহিত জিজ্ঞেস করলেন। তিনি তোমার সাথে যোগাযোগ করেছেন, কারণ তুমি তার আত্মার অংশ বহন করছো গো। তন্ভী মাথা নাড়ল। আমি সেই অদ্ভুত লোককে দেখেছি। সে আমাকে একবার স্বপ্নে দেখা দিয়েছে গো। তিনি তোমাকে পথ দেখাতে এসেছেন, পুরোহিত বললেন। এসো আমার সাথে গো। তিনি আমাদের মন্দিরের পেছনে নিয়ে গেলেন, যেখানে একটা ছোট ঘর ছিল। ঘরে ঢুকে তিনি একটা প্রাচীন আলমারি খুললেন এবং একটা পুরানো বই বের করলেন। এটা প্রদীপ্তের ডায়েরি, তিনি বললেন। তিনি এটা আমার পূর্বপুরুষের কাছে রেখে গিয়েছিলেন 100 বছর আগেই। কি? পুরোহিত বইটা খুললেন। প্রদীপ্ত ছিলেন একজন বিজ্ঞানী এবং দার্শনিক। তিনি সময়ভ্রমণের রহস্য আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এটা বিপজ্জনক। তাই তিনি সব লুকিয়ে রেখেছিলেন বিভিন্ন জায়গা। মন্ত্র, পাথর এবং চাবিকাঠি, 3টে আলাদা জায়গা। আমরা মন্ত্র এবং পাথর পেয়েছি, দেবাশিস বলল। চাবিকাঠি কি? তুমি, পুরোহিত তন্বীর দিকে তাকিয়ে বললেন। তুমি চাবিকাঠি। তোমার মধ্যে প্রদীপ্তের আত্মা আছে, তাই তুমি সময়ভ্রমণের মন্ত্র ব্যবহার করতে পারবে। আমরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এসব কি সত্যি ঘটছে, নাকি এটা কোনো স্বপ্ন? কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। কেন? প্রদীপ্ত এখন ফিরে এসেছেন, কারণ বিপদ এসেছে, পুরোহিত বললেন। অর্জুন একমাত্র নয় যে এই ক্ষমতা চায়, আরও অনেকে আছে। প্রদীপ্ত তো জানতেন এই ক্ষমতা সঠিক হাতে থাকা দরকার। ও আমার হাতে, তন্বী জিজ্ঞেস করল। তার চোখে ভয় ফুটে উঠেছিল। হ্যাঁ, কিন্তু তুমি একা নও, পুরোহিত বললেন। প্রদীপ্ত তো তোমার সাথে আছেন, তিনি তোমাকে পথ দেখাবেন গো। সেই রাতে আমরা বাড়ি ফিরে এলাম, মাথায় অজস্র প্রশ্ন নিয়ে। তন্বী নিশ্চুপ ছিল। আমি জানি সে বিভ্রান্ত এবং ভয় পেয়েছে। সব ঠিক হবে, আমি তাকে আশ্বাস দিলাম। আমরা তোমার পাশে আছি। পরের দিন সকালে আমরা খবর পেলাম অর্জুন চক্রবর্তীর মৃত্যু হয়েছে, একটি অদ্ভুত দুর্ঘটনা। তিনি নাকি অসংলগ্ন কথা বলছিলেন একটি অদৃশ্য প্রেতাত্মা সম্পর্কে, যে তাকে অনুসরণ করছিল। আমি তন্ভীর ঘরে গেলাম। সে জানালার সামনে বসে বাইরে তাকিয়েছিল। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। মা, সে বলল, আমার দিকে না তাকিয়ে। আমি তাকে দেখতে পাই, প্রদীপ্তকে। আমি তার কথা শুনতে পাই। তিনি আমাকে বলেন, আমার একটা দায়িত্ব আছে। কি? আমি তার পাশে বসলাম। কি দায়িত্ব? তন্বী, আমাকে পাথরটি রক্ষা করতে হবে, সে বলল, এবং শিখতে হবে এর ক্ষমতা ব্যবহার করতে। তিনি বলেন, আমি শুধুমাত্র ভালো কাজে এর ব্যবহার করতে পারি। তুমি কি করতে চাও? আমি জিজ্ঞেস করলাম। তন্বী এবার আমার দিকে তাকালো। আমি শিখতে চাই মা। আমি জানতে চাই প্রদীপ কে ছিলেন এবং কেন তিনি আমাকে বেছে নিয়েছেন ভো। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমরা একসাথে শিখব, ঠিক আছে? সেদিন থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। আমরা শিখলাম প্রদীপ্ত সেন ছিলেন একজন মহান বিজ্ঞানী, যিনি সময় ভ্রমণের রহস্য আবিষ্কার করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন এটা কত বিপজ্জনক হতে পারে, তাই তিনি এর ব্যান লুকিয়ে রেখেছিলেন। তন্বী ধীরে ধীরে তার ক্ষমতা আবিষ্কার করতে লাগল। সে শিখল কিভাবে প্রদীপ্তের সাথে যোগাযোগ করতে হয়, কিভাবে সেই পাথরের ক্ষমতা ব্যবহার করতে হয়। আর আমি একজন সাধারণ মা থেকে হয়ে গেলাম একজন যাত্রার সঙ্গী, একটি অসাধারণ অভিযানে। আমার মেয়ে তন্বী সেন
এখন সময়ের রক্ষক এবং আমি তার পাশে আছি প্রতিটি পদক্ষেপে। আমাদের পরিবারের রহস্য যা 100 বছর ধরে লুকিয়েছিল এখন আবার জেগে উঠেছে এবং এটা শুধু শুরু। আমাদের সামনে অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। সময়ের গভীরে আমরা একসাথে এগিয়ে যাব। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায় শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হলো কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়, মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15। এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখো হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ, রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো। ওকে, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না, সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। আগে রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। ওবে, একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে, বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল, থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি, রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে, কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের ওপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হলো, মাকে সাহায্য করতে হলো। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব থিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম, তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনে চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। গো। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়, ঢাকায় ভাড়া বাসায় থাকবি। ও, সাজিদ বলল, তোকে তো জানি ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাবার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে, 5,000 টাকা। গো। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া। 3,000 মায়ের ওষুধ, 2,000 খরচপাতি, 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না? ব্যবস্থা হবে কি? রাকিব বলল, কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে
এনজিও চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। 3য় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্র মহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি, হাসি মুখ। বসুন, আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব, রাকিব হোসেন। গো, আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন, আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি, ইমাম। 3 বছর ধরে। ও, আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। গো, মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এলো। মনটা একটু হালকা লাগল, হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হলো। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হলো পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি গো। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো এমজিও থেকে। চাকরি হয়েছে, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল, কিন্তু সাথে সাথে চিন্তাও হল, জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। আগে রাকিবের চোখে পানি এলো। স্যার, আপনি? তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে 1 দিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় নেই। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝলে এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করল ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না। আগে ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা।
রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল, ভাই তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী, কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই, এখন পরিবারের দায়িত্ব আছে। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথাও বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথাও বলল। তানিয়া শুনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী গো। রাকিব কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও বাড়ল, এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়, মাকে দেখে আসে, মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে, সে ডাক্তার হতে যায়। একদিন মা রাকিবকে বলল, ভাই তোর বিয়ের কথা ভাবা উচিত। কি রাকিব, হাস, মা এখনো সময় আছে, আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি। কি তোর বয়স হয়ে যাচ্ছে, আমি চিন্তায় থাকি। মা বলল, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর, বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে, মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে, সে মেডিকেল কলেজে ভর্তি হতে যায়, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে, কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল, কোথা থেকে টাকা আসবে। তানিয়া বুঝতে পারো রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে। রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি, সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালায়, আমি তাকে বলবো, হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে। রাকিব অবাক হল, তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না, কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল, অনেক গল্প করল, হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল, কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে, কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা সবকিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে,
উচ্চ শিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। গলা রাকিবের চোখে পানি এলো। রাকিব, আমি তোমাকে কিছু দিতে পারবো না। রাকিব, তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে, এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকালো, তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। উষের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারবো না। আগে তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারা রাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসো। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল, তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনো চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা, তুমি তাকে দেখলে পছন্দ করবে। কি, তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে, সমস্যা হবে না। আগে মিথিলা খুশি হল। ভাইজান, তুমি বিয়ে করছ, আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। তো সমস্যা এলো অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল, কিন্তু যখন জানল রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছ, তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। উবাসা দিয়ে সংসার চলে না গে। তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল, আমরা সময় চাই, আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনো। তারপর বলল, আমি জানতাম এটা হবে কি। তুমি হাল ছেড়ে দিও না, আমি তাদের বোঝাবো। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে। রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াবো। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল, কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব কি। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল, বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বট বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে।
আমি তোমাকে একটা উপহার দিতে চাই। ও স্যার একটা খাম দিলেন। খামে ছিল 5,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না আগে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো, এটাই চাইও। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিও ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনা করেনি। স্যার সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য, তুমি পারবে, ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল, সব বলল। মা কাঁদতে লাগল, খুশির কান্না। বাই আল্লাহ, তোমার ভালো করেছে, তুমি অনেক কষ্ট করেছ। মা বলল, মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে, তুমি সুস্থ থাকবে। বিয়ের দিন এলো। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এমজি অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল, লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হলো। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল, নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমের। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হলো না, বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা, আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এলো। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়, 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি, কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে, সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে, মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারবো। তানিয়া হাসল। চলো, আমরা একসাথেই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগলো, কিভাবে টাকা জমাবে, কোথায় স্কুল খুলবে, কিভাবে চালাবে। 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসলো, সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য, তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল, না রে, এটা তোর নিজের যোগ্যতা, তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি, সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এতদূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু, আরও অনেক পথ যেতে হবে, তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 5,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 4,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ, তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে।
এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনা, 2 বিঘা জমি, সেখানে স্কুল করবে তারা। ব্যাংক থেকে লোন নিল আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হলো। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হলো। নাম দেওয়া হলো আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষায় আলো, শিক্ষায় মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এলো। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিও ডিরেক্টর সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি এক সময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হলো। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হলো, দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 500 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। 11 অধ্যায় জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে, নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার, সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি, তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না, তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়ালো, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে, 1000 বাচ্চা পড়ছে গো। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি গো, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি গো। রাকিব মেয়ের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ। যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে গো। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে সে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়ায় শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি গো। হঠাৎ অনন্যা দৌড়ে এলো। বাবা, বাবা দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখালো, একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল দাদু, বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গো। আমি ডাক্তার হব মাসিকের মতো, তারপর গরিব মানুষদের দেখাব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গো। 10ম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না।
একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখালো। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গো। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে গো। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল, তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হলো। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক, কিন্তু রাকিব হাল ছাড়ল। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল, সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ, আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বললেন। প্রশাসক বিশ্বাসটা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল, রাকিবের পক্ষে, জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হলো, সবাই খুশি, বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি, কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়। 10ম অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখ খবর এলো। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এলোই আলোর পাঠশালাগো দেখতে। সে সব দেখল, শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাছে মুগ্ধ, আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখে পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এলো। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা নতুন স্কুল তৈরি শুরু হলো। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজান, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও, আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হলো। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়। নতুন স্কুলের নাম দেওয়া হলো আলোর পাঠশালা 2। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5-6 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায়, পুরস্কার। 3 বছর পর রাকিব এখন 40 বছরের। তার 5টাই আলোর পাঠশালা আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে, 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জি, আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে, মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তানি, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল, খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গো। মিথিলা বলল, ভাইজান, তুমি আমার হিরো গো। অনন্যা এখন 7 বছর বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হলো। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন।
একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর ৫ লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো সভা হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল, সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে মনে সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি। তানিয়া বলল। পঞ্চম অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন, তার ১০টায় আলোর পাঠশালাগো আছে। ১০টা জেলায় ৬,০০০ বাচ্চা পড়ছে, ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে, গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর, সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী, তার স্বপ্ন শিক্ষক হওয়া, বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু ৩টে জিনিস: স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো, পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগলো। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। হুয়া। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টাই আলোর পাঠশালাগো আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে, ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, ৩ বছর আগে মারা গেছেন শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়ারকে, তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর, সে শিক্ষক হয়েছে আলোর পাঠশালাকেতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর, সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই, সেটা কোনো টাকায় কেনা যায় না। আগে তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল, তারপর বলল, জীবনের অর্থ হলো অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরো ভালো হবে। কি? সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম, তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল, আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গিনা। তুমি পেরেছ তোমার ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম
তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গো। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গো দেখা যাচ্ছে? বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গো। তুমি পেরেছ, তুমি হাজারো জীবন বদলে দিয়েছ, গীতানিয়া বলল। হঠাৎ অনন্যা এলো। বাবা মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল, চলো। ও তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল, তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে, আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।